তো এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 6 উইক উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট ধারার উপরে আমরা পার্ট 1 এ ক খ গ করেছিলাম, কিন্তু গয়ে আমি দুটো নিয়ম দেখাইছিলাম। একটা হচ্ছে যে এই যে m0 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 এর সাধারণ পদ নির্ণয়ের একটা পদ্ধতি দেখাইছিলাম এবং জিরোকে জিরোকের অন্য একটা পদ্ধতি দেখাইছিলাম। এবং জিরোকে জিরোকের পদ্ধতিটা দেখানোর সময় কিন্তু আমি সাইডে m0 যেভাবে বের করছিলাম সেটাও দেখাই দিয়েছিলাম, কিন্তু অনেকেই সেটা প্রবলেমে পড়েছে বিধায় আমি আবার জিরোকে জিরোকেরটা ওই m0-র মতো আবার দেখাই দিচ্ছি। অথবা তোমরা যদি ইচ্ছা করো যে না আমি জিরোকেটা যেভাবে বের করেছি, মানে অর্থাৎ কে এর মান বসিয়ে m0টাও কিন্তু ওভাবে বের করতে পারো, মানে যে যে নিয়মে করো। যেহেতু অনেক জায়গায় অনেক কথা শুনতেছি যে ইউটিউব দেখে লেখে নাকি স্যাররা কেটে দিচ্ছে, বা হুবহু তোমরা কপি না করে দয়া করে নিজের মতো একটু লেখো। এবং এই জন্য আমারটা কিন্তু একটু ডিফারেন্ট, সবাই কিন্তু ডাইরেক্ট সাধারণ পদ দিয়ে দিয়েছে, আমি কিন্তু ডাইরেক্ট সাধারণ পদটা দেইনি। সাধারণ পদটা কিভাবে বের করবে, যদি আমরা m0-র মতোই জিরোকে জিরোকে বের করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। সবাই একটু খেয়াল করেন বোর্ডে। আমরা এই যে জিরোকে আবারের পর m0টা তো আমরা আগেই এই নিয়মে করেছি। তো জিরোকে 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 কে এর মান তো আমরা জানি 3, কারণ ভগ্নাংশে ছিল 20/3 m/k, কে এর মান 3 বসাই দিলাম, যেহেতু k সমান 3 লিখছি, বা লিখতে পারো কে এর মান বসিয়ে। তাহলে অনুক্রমটি কি আসে? অনুক্রমটি আসে হচ্ছে প্রথম পদ 0, প্রথম পদ 0। এখন আমি কিভাবে এই জিনিসটা পেলাম, এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি, অল্পের ভিতরে শেষ হয়ে যাবে। এই যে 3 আছে, 3 কে অর্ধেক করলে 1.5 1.5, অথবা 3 কে কিন্তু আমরা 3/2 3/2 লিখতে পারি। 1.5 না লিখে 3/2 লিখলেও হবে। তো 1.5 1.5 যোগ করলে 3 পাওয়া যায়, আর 1.5 1.5 বিয়োগ করলে আমার 0 পাওয়া যায়। ঠিক আছে? তো যেহেতু আমি এখানে আছে আমার 0, তো বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমার, তো এখন আমরা এখানে যেহেতু প্রথম পদ মানে আমরা জানি n এর মান 1 হয়, যেমন ওই যে গুণোত্তর ধারা a আর n-1, তারপরে সমান্তর ধারা a প্লাস n-1 ইন্টু d। তো এই জাতীয় এটা গুণোত্তর ধারাও না, সমান্তর ধারাও না, বিধায় এটাকে নিজের মতো ধরে নিতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে এই সাধারণ পদগুলো। তো যেহেতু আমি এই 3 কে ভাগ করেছি 1.5 1.5, অথবা আপনারা বা তোমরা ইচ্ছে করলে 3/2 3/2 3/2 3/2 যোগ করলে 3 পাওয়া যায়, আবার 3/2 3/2 বিয়োগ করলে 0 পাওয়া যায়। তো এখানে বিয়োগ করলে কি, বিয়োগ মানে মাইনাস হয় বিয়োগের ক্ষেত্রে। তো -1 এর পাওয়ার 1 হলে কি মাইনাস চিহ্নই থাকে। আবার সামনে কিন্তু প্লাস চিহ্ন দিয়েছি, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এজন্য প্রথম পদ 0 মানে 1.5 মাইনাস 1.5 0 হয়ে যাবে। আবার দেখো দ্বিতীয় পদ, যখন এই দ্বিতীয় পদে এখানে -1 এর পাওয়ার কি হবে, জোড় হবে। তো -1টা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তো 1.5 1.5 3 হয়ে যাবে। তৃতীয়টা আবার -1 এর পাওয়ার 3 মানে মাইনাস হয়ে যাবে, বিজোড় সংখ্যা হলে পাওয়ার বিজোড় হলে মাইনাস হয়। তো 1.5 1.5 0 হবে। তো এই বিষয়টা চতুর্থ পদ, সেরকম n-তম পদ। এই বিষয়টা আমি পার্ট 1 এ দেখাইছি সাধারণ পদ। আবার নির্ণয় আরেকটা নিয়ম আছে, যেমন 1 এর ধারা 1 + 1, এরপর -1 এর ধারা, সেভাবে দেখাইছি। আর দুই নিয়মে দেখাইছি। তোমরা অ্যাসাইনমেন্ট করার সময় অবশ্যই একটা নিয়মে দেখাবো, আমি বলে দিছিলাম। তবু অনেকে বুঝে নাই, বা অনেকে দুটো নিয়ম গুলাই ফেলছে। আমি পাশে একটু ছোট করে এভাবে দেখাই দিছিলাম। তো সেই যে আমি আবার এই জিরোকে m0 m0 এর মতো দেখাই দিলাম। তোমরা এভাবেও করতে পারো, অথবা জিরোকে আমরা পার্ট 1 এ যেভাবে করেছি ওই 1+1+ দিয়ে সেভাবে m0 করতে পারো। তো প্রথমে আগে উচিত কি অ্যাসাইনমেন্টগুলো তোমরা রাফ করে সুন্দর করে তারপর করবে। কিন্তু অনেকেই আছে যে আমার কথাগুলো শুনে না, না শুনে টেনে টেনে জাস্ট লিখে ফেলে। তারা কিন্তু অবশ্যই খারাপ করবে, এটা যদি না হয়। তো এই হচ্ছে গয়ের এই পার্টটুকু দেখাই দিলাম, যারা যারা এই নিয়মটা বুঝোনি বা এই নিয়মটা করতে চাচ্ছ না যে 1+1+1, যেহেতু আমি m0 দেখাইছি এই নিয়মে, জিরোকে দেখাইছিলাম এই ধারা এই আবার অন্য একটা নিয়মে, মানে নিয়ম দুটো ছিল, কিন্তু আমি বলেছিলাম তোমরা যে কোনো একটা নিয়ম চুজ করবে। তো এইটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, তাই আমি এটা করিয়ে দিলাম। আমরা চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নে। এরপরের পার্টটা তো ওখানে পার্ট 1 এ দেওয়া আছে, তা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা ঘ নম্বর প্রশ্ন একটু দেখে আসি। ঘ নম্বর প্রশ্নে কি বলেছিল? ঘ নম্বর প্রশ্নে বলেছে, আমি আপনাদের প্রশ্ন দেখাচ্ছি। বাক্সের প্রথম
বাক্সের সংখ্যা অসীম হলে এখানে কিন্তু উদ্দীপকে পার্ট 1-এ আমরা দেখাইছিলাম যে বাক্স ছিল 10টা, কিন্তু ঘ নম্বরে বলছে বাক্সের সংখ্যা অসীম হলে, মানে 10টা না, অনেক বাক্স অসীম হলে বাক্সের ঘায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারার এনতম আংশিক সমষ্টি, মানে হরগুলো বলছে, এখানে বলে নাই যে হর ও লব দুটো, শুধু হরগুলো বলছে। তাহলে হরগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে 3, এখানে 3 3, তারপর 3 3 3, অর্থাৎ শুধুমাত্র 3, যে আমরা অধ্যায় 7-এ হায়ার ম্যাথে করেছিলাম 5, 5 5, 5 5 5, 7, 7 7, 7 7 7, যেগুলো ছিল আমি একটু এখানে আপনাদের লিখে বা মনে করাই দিচ্ছি, যেভাবে ছিল 5, তারপর 5 5, তারপর 5 5 5, এরকম ধারা একটা ধারা ছিল যার অসীম আংশিক সমষ্টি আমরা বের করেছিলাম। তো সেই নিয়মে এটা করতে হবে। তো আমরা কি লিখতে পারি, যেহেতু বাক্সের সংখ্যা অসীম বলেছে, তা বাক্সের সংখ্যা অসীম হলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারার n তম আংশিক সমষ্টি নির্ণয়, মানে এই যে লেখাটা, এই লেখাটাই আপনারা লিখে দিতে পারেন যে বাক্সের সংখ্যা অসীম হলে প্রতিটি বাক্সের গায়ে ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারার n সংখ্যক আংশিক বা n-তম আংশিক সমষ্টি নির্ণয় করি। কথা বলতে গেছে হুবহু এই প্রশ্নটা লিখে আপনারা শুরু করবেন, কিন্তু আমি বলে দিলাম। এরপরে আমরা বোর্ডে চলে যাচ্ছি। আমরা ওই কথাটা লিখে ঘ নম্বরে এরপর লিখব নিচে এখন দিয়ে যে বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরি ধারাটি, এখানে এখন দিয়ে আপনারা এটা লিখতে পারেন। কি ধারা পাই আমরা? তৈরি ধারাটি হচ্ছে, যেহেতু অসীম বলেছে তাহলে এটা কিন্তু n-তম পদ পর্যন্ত আমার তৈরি ধারাটির অসীম সমষ্টি, n-তম আংশিক সমষ্টি আমরা s ধরে নিব। তা n-তম আংশিক সমষ্টি, ধারাটির n-তম আংশিক সমষ্টি, এটা এই কথা লিখে দিলে একটু ভালো হবে। ধারাটির n-তম আংশিক সমষ্টি, n-তম আংশিক সমষ্টি আমরা এটাকে ধরলাম s, আংশিক সমষ্টি s সমান 3, যেহেতু হর বলছে হর 3 ছিল, তারপরে 3 3 s, তারপর 3, তারপর হচ্ছে যেহেতু ধারা বলছে যোগ হবে, অনুক্রম বললে যোগ হতো না, 3 3, তারপরে কি, তারপরে আবার 3টা 3 3 3 3, এভাবে লিখলাম টোটাল ধারাটা। তো এইভাবে আমরা ধারাটা লিখলাম, এখানে n-তম পদ বা n-তম পদ পর্যন্ত লিখতে পারেন, s ধরে নিলাম। তো আমাদের নিয়মটা অবশ্যই অনেকের মনে না থাকলেও আপনারা আমাদের চ্যানেলে অধ্যায় 7-এর অনেক অঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর না দেখলে এটা দেখলেও অবশ্যই বুঝবেন। বা লিখলাম s, 3 কমন নিলাম, তাহলে হবে কি 1 প্লাস 1 1 প্লাস 1 1 1, এভাবে কিন্তু আমার হবে ডট 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 দিয়ে, এটাও n-তম পদ পর্যন্ত, কিন্তু n-তম পদ পর্যন্ত, ঠিক আছে, পর্যন্ত কথা লিখতে পারেন, n-তম পদ পর্যন্ত। এখন কি করব, 9 দ্বারা গুণ করে দিব উভয় পক্ষে 9 দ্বারা গুণ করে দেবো, তা 9s এই জায়গায় 3 থাকবে, ভিতরে 9 দ্বারা গুণ করে দিচ্ছি, মানে এখানে 27 না বানিয়ে আমি 9টা ভিতরে নিয়ে যাচ্ছি। অথবা আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এই 3টাকে আমি ওই পাশে পাঠাই দিতে পারতাম। আচ্ছা, পরের লাইনে পাঠাই। এটা ক্যালকুলেশন নিজে একটু অন্যরকম করবেন, যেমন 3 আপনি আগে পাঠালেন, আমি পরে পাঠালাম, তাহলে কিন্তু আপনার একটু ব্যতিক্রম হলো। এই ব্যতিক্রম বলতে যে বেসিক তো ব্যতিক্রম করা যাবে না, ব্যতিক্রম করা যাবে না, ক্যালকুলেশন যে যার মতো একটু সংক্ষেপে বা একটু ডিটেলস করে করতে পারে। 9 9, তারপর 9 9 9, এরপরে আবার 4টা 9, তারপরে ডট 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 n-তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত লিখে আমরা এভাবে প্রথমে কি করলাম, 9 দ্বারা গুণ করলাম, এটাকে 9 দ্বারা গুণ করলাম। এরপরে আমরা এই 3টাকে এই পাশে পাঠাই দিব, এই পাশে 3টাকে পাঠাই দিলে হবে 9/3s, আর এই পাশে আমরা 9 পাইলে 9 9 থাকবে, আর এই 9কে আমরা লিখতে পারি হচ্ছে 10 - 1, এই 99কে লিখতে পারি 100 - 1, 999কে লিখতে পারি হচ্ছে 1000 - 1, এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সাজাতে পারি। এটাকে লিখতে পারি 10,000 - 1, একটাকে 1000 - 1,
তারপরটা আমরা 10,000 মাইনাস 1 প্লাস ডট 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 দিয়ে আমরা লিখবো n তম পদ পর্যন্ত বা n তম পদ। এখানে আমার ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। এবার আমরা এভাবে লিখতে পারি। 3 কি করলাম আমি, 3 কিন্তু এখানে ভাগ করে দিলাম, 3 আমি কিন্তু এই পাশে ভাগ করে দিলাম। এরপরে এই 9 কে 10 মাইনাস 1, 99 কে 100 মাইনাস 1, আর 999 কে 1000 মাইনাস 1, এভাবে আমরা প্রত্যেকটাকে, অর্থাৎ তাহলে এগুলো 3 3 থাক, 7 7 থাক, 8 8 থাক, যাই থাকুক না কেন, আমাকে কমন নিয়ে 1 1 বানাতে হবে। এবার 9 দ্বারা গুণ করে ধারাটা এই আকারে বানাতে হবে। এই হচ্ছে এই অঙ্কগুলোর বেসিক নিয়ম। এরপরে আমরা কি করব, এই যে 10 মাইনাস 1, 100 মাইনাস 1, মাইনাসগুলো আলাদা করে ফেলবো এবং প্লাসগুলো আলাদা করে ফেলবো। তো এই পাশে আমার থাকে কি, এই পাশে আমার 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 থাকে, তা 3s সমান, 3s সমান এখানে আমরা পাই 10 প্লাস 100, তারপরে প্লাস 1000, তারপরে 10,000, আপনারা আরো বেশি লিখতে পারেন ইচ্ছে করলে, আমি আর লিখতেছি না। প্লাস এইগুলো এটা হচ্ছে ডট 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 এনতম পদ পর্যন্ত আছে এই ধারাটার। এই একটা ধারা, এটা হলো যোগের। এরপরে বিয়োগের আছে সবগুলো 1, বিয়োগের আছে সবগুলো 1। তো এখানে বিয়োগটা মাইনাসটা কমন নিলাম, কমন নিয়ে মাইনাস আমি এখানে লিখেছি কিন্তু আবার কেউ ভুলে যায়েন না। মাইনাসটা কমন নিয়ে আমি কি করলাম, এই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 4টা 1 প্লাস ডট ডট ডট, এই 1 এর কিন্তু এনতম পদ, 1 এর কিন্তু এনতম পদ পর্যন্ত। এইভাবে আমরা এটাকে দুটো আলাদা আলাদা সিস্টেমে করলাম। প্রথমে 10 গুলো আলাদা করলাম, তারপরে 1 গুলো আলাদা করলাম। এখন দেখেন এই যে 10 কে এটাকে আবার কি করা যায়। এখন আমরা এই যে 3s আছে, 3s থাকলো বা 3s এভাবে থাকুক। এখানে আমরা এই 10 কে 10, 100 কে 10 স্কোয়ার, 1000 কে 10 কিউব, তারপরে আমরা 10,000 কে 10 টু দি পাওয়ার 4 বা 10 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। অবশ্যই এনতম পদ কি হবে, এনতম পদ কিন্তু আমার হবে 10 টু দি পাওয়ার n, কারণ প্রথম পদ যেহেতু 10 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ 10 টু দি পাওয়ার 2, তৃতীয় পদ 10 টু দি পাওয়ার 3, সেরকম চতুর্থ পদ 10 টু দি পাওয়ার 4, পঞ্চম পদ 10 টু দি পাওয়ার 5। এভাবে ডট ডট দিয়ে আমরা বাকি যে পদগুলো সেগুলো কিন্তু এভাবে লিখতে পারি। সেটা হচ্ছে আমার 10 টু দি পাওয়ার n, অবশ্যই 10 টু দি পাওয়ার n হবে, এটা স্যাররাও বুঝতে পারবে। এই গেল এটা। এরপরে কি, এরপরে হচ্ছে এখানে আমার যেহেতু 100টা 1 যোগ করলে, আপনারা 100টা 1 যোগ করে দেখেন 100 হবে, 200টা 1 যোগ করলে 200 হবে। তো n সংখ্যক 1 যদি যোগ করেন, আপনি n সংখ্যক 1 যোগ করেন, তাহলে কিন্তু nই হবে। তাই এটার পরিবর্তে আমি n লিখলাম, n সংখ্যক 1 যোগ করলে কিন্তু n হয়, তাই এটার পরিবর্তে আমি n লিখলাম। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বন্ধনীর যে ভুক্ত যে ধারাটা, প্রথম বন্ধনীর ভিতরে যে ধারাটা, এটা গুণোত্তর ধারা। তাহলে আমরা এখন দিয়ে ইচ্ছে করলে এটাকে আলাদা করেও করতে পারো যদি অ্যাসাইনমেন্ট, বা তোমরা ডাইরেক্টও করতে পারো, বা তখন এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখবে। যদি তোমরা এটাকে আলাদা করো তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে এইটা আবার তুলে আলাদা করবো। আর যদি ডাইরেক্ট করো, আমি ডাইরেক্ট করাচ্ছি, ডাইরেক্ট করলে তো আমরা এখানে সমান চিহ্ন দিব। যেমন এটাকে আমরা এভাবে, যেহেতু এটা কি প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, আর তাহলে সূত্রটা কি, সূত্রটা এরকম যে এ প্লাস আর এন মাইনাস 1 আর মাইনাস 1, কারণ এখানে সাধারণ অনুপাত কিন্তু 10 স্কোয়ার ভাগ 10, সাধারণ অনুপাত 10 স্কোয়ার ভাগ 10 মানে 10 এক থেকে বড়, আর এক থেকে বড় হলে আর এন আগে হয়, যারা তোমরা ধারা পড়েছো। তাহলে আমরা এভাবে যদি আমরা ডাইরেক্ট করি, আমি আবার বলতেছি, এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে এখন দিয়ে এইটুকু তুলে এটাকে 1 নং সমীকরণ দিলে, 1 নং সমীকরণ দিয়ে এখন দিয়ে এইটুকু তুলে, এখন 1 নং সমীকরণ দিয়ে এইটুকু তুলে এই ধারাটির প্রথম পদ a সমান 10, সাধারণ অনুপাত আর সমান 10 স্কোয়ার বাই 10 মানে 10 আসবে। এরপরে যা হচ্ছে কি থেকে বড়, 1 থেকে বড়, তাহলে সূত্রটা একরকম হবে, এভাবে করতে পারো। তো আমি একটু ডাইরেক্ট তোমাদের জিনিসটা ডাইরেক্ট দেখতেছি, বা লেখে বা 3s সমান, এখানে যেহেতু প্রথম পদ হচ্ছে 10, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই নিচে হবে 10 মাইনাস 1। এইটা কিন্তু সূত্র লিখলাম ডাইরেক্ট। তো এখানে আমি একটা কাজ করব, সেই কাজটা কি,
এইখানে আমি সাইড নোটে দেখিয়ে দিব যে এখানে এ সমান হচ্ছে প্রথম পদ 10, হ্যাঁ, এ সমান 10 প্রথম পদ, তারপরে তোমার হচ্ছে সাধারণ অনুপাত আর সমান হচ্ছে 10²/10 সমান 10, যা হচ্ছে 1 থেকে বড়, যেটা আমি বলছি তোমরা এখন দিয়েও লিখে দিতে পারো, এখন দিয়ে লিখে দিবে। তারপরে কি এরপরে সমষ্টি, সুতরাং সমষ্টি সূত্র কি আসে, সুতরাং সমষ্টি সূত্রটা আসে এরকম, অতএব n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি লিখে সূত্রটা যদি আমরা লিখে দেই, তার সূত্রটা এরকম: a rn-1 r-1। এই নিয়ম অনুযায়ী আমি এইটা করেছি, যা তোমরা এভাবে সাইড নোটেও দিতে পারো। এখানে তাহলে এর মান কত 10 বসাইলাম, আর এর মান 10 বসাইলাম, n-1 r-1, এভাবে তোমরা করতে পারো। অথবা তোমরা এটাকে আলাদা এখন দিয়ে করে তারপর এটা 1 নং সমীকরণ দিয়ে আলাদা করে করতে পারো। তো বালেকে আমরা কি আসবে, বালেকে 3s সমান, আবার বলতেছি এখানে তোমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে এখন দিয়ে লিখবা যে প্রথম বন্ধনী ভুক্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। হ্যাঁ, এবার ধারাটি লেখে ও 10 + 10² + 10³ এটা হুবহু লিখলে, এখানে প্রথম পদ a সমান 10, সাধারণ অনুপাত r সমান, তোমরা জানো সাধারণ অনুপাত r, হ্যাঁ, এখানে লিখে দিলাম প্রথম পদ সাধারণ অনুপাত, নিচে সাইড নোটে না, সাধারণ অনুপাত r সমান 10²/10, যা আসে 10 কি 1 থেকে বড়, তাহলে অতএব আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি a আর n-1 r-1। লিখে তোমরা এই মানটা বের করলে, তা মানটা তোমরা বসালে মানটা এরকম আসবে, হচ্ছে 10n-1 আর এখানে নিচে আসবে 9, এই মানটা আসবে, এখানে করে এই মানটা আসবে। তো তোমরা আবার ওখানে লিখবে 1 নংয়ে বসিয়ে পাই বা 1 নং থেকে পাই, সুতরাং তো 1 নংয়ে এই ব্র্যাকেটের পরিবর্তে এই মানটা বসিয়ে দিবে। এরপরে কি, এরপরে তোমার এই যে এখানে 3 আছে, 3 আমার ঝামেলা করতেছে, কারণ আমার তো সমষ্টি s, তো 3 দ্বারা ভাগ করে যদি দেই, 3 দ্বারা ভাগ করে দিলে আমার কি আসবে, 3 দ্বারা ভাগ করে দিলে আমার এই পাশে আসবে s সমান 10/27, কারণ 3 নং 27 ভাগ হয়ে যাবে, 10⁻n-1 -n/3, কারণ এই 3 কিন্তু এটাকেও ভাগ করলো, এটাকেও। তো এইটা হচ্ছে সমষ্টি, যেহেতু আমরা সমষ্টিকে s ধরেছিলাম, তো এইটা হচ্ছে আমার এর সমষ্টি, ঠিক আছে। তো আমরা কিন্তু সমষ্টি পেলাম। এরপরে আমরা কি করব, যে আমাদের অ্যান্সার চাইছে, সমষ্টিটাই চেয়েছে মনে হয় অ্যান্সার, আমরা একটা অ্যান্সার এই প্রশ্নটা দেখে আসি। প্রশ্নে প্রথমে বলেছে যে ধারা তৈরি, তা ধারা তৈরি আমরা প্রথমে 3 3 3 দিয়ে ধারা তৈরি করেছি। গুণোত্তর ধারায় প্রকাশ, সমষ্টি নির্ণয়, ও আচ্ছা, গুণোত্তর ধারায় প্রকাশ বলতে এইটাই গুণোত্তর ধারায় প্রকাশ, তোমরা এটা দেখাইয়াই দাও, যেহেতু গুণোত্তর ধারায় প্রকাশ বলেছে সেহেতু তোমরা এই পাঠটাকে করেই দাও। তো যেহেতু আমাকে ওখানে বলেছে গুণোত্তর ধারায় প্রকাশ, তো গুণোত্তর ধারায় প্রকাশ তো করেছি, আমি ডাইরেক্টও করতে পারতাম। তো এই যে কথাটা আমি একটু আগে বললাম সেটা আমি আপনাদের দেখাই দিলাম, আপনারা পজ করে বা তোমরা পজ করে জিনিসটা দেখে সুন্দর করে ফেলতে পারবে বা নিজেরাও করতে পারবে। এই ধারাটি প্রথম পদ 10, তোমার সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 10, যা 1 থেকে বড়। তারপরে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র, মান বসিয়ে দিই, মান বসা দিলে হবে 10, তারপরে 10n-1, এরপরে 10-1, তার মানে আমার আসতেছে হচ্ছে 10/9, 10n-1। তাহলে এই হচ্ছে আমার এই প্রথম বন্ধনীভুক্ত ধারাটির সমষ্টি পেয়েছি আমি, প্রথম বন্ধনীভুক্ত ধারাটির সমষ্টি পেলাম। এখন এই মানটা বসিয়ে দিব 1 নং থেকে, তাহলে সুতরাং 1 নং থেকে পাই, এভাবে সুন্দর করে করবেন। তাহলে আমরা এই যে মান পেলাম, সুতরাং আমরা লিখব 1 নং এ মান বসিয়ে বা 1 নং থেকে পাই, কারণ এই মানটা আমরা বসিয়ে দিব, বা 1 নং এ মান বসিয়ে লিখতে পারেন। 1 নং থেকে পাই লিখে এই যে 3s পেয়েছিলাম আমরা, 3s সমান, তাহলে এটার মান বসাই দিলে আমার মান আসছে 10/9, 10⁻n-1 - n, ঠিক আছে।
তো আমরা এখন কি করব, এই যে 3s ছিল এখানে s এর মানটা বের করবো, কারণ এসি হচ্ছে আমরা আংশিক সমষ্টি s ধরে নিয়েছিলাম। তাহলে s ধরে নিলে আমার 10/27, তারপরে 10⁻n-1, মাইনাস ওয়ানটা কিন্তু নিচে, আপনারা আবার পাওয়ারে দিয়েন না, আবার -n/3, এই হচ্ছে আমার আংশিক সমষ্টি। অতএব দিয়ে আপনারা লিখবেন, অতএব ধারাটির nতম আংশিক সমষ্টি হচ্ছে s সমান এত। তো এই হচ্ছে আমার টোটাল অ্যান্সার। অতএব দিয়ে লাস্টে একটা লাইন আপনারা লিখে দিবেন, অবশ্যই নিচে লিখে দিবেন। সুতরাং nতম আংশিক সমষ্টি এত। অনেকে আবার লসাগু করে দেয়, তাও করে দিতে পারেন, বা এই লসাগু করে তারপরে নিয়ে আসে, অর্থাৎ যদি এই 3টা আমরা নিয়ে আসি লসাগু করে, তাহলে কিন্তু সেখানে 9n হবে। অর্থাৎ টোটালটা যদি ব্র্যাকেটে নেও তাও কিন্তু এখানে 1/3 যদি 1/27 কমন নিয়ে টোটালটা আনো, তাও কিন্তু ব্র্যাকেটে নিয়ে আসতে পারো। কিরকম বিষয়টা এরকম যে যদি আমি এই 1/3 এটাকেও যদি সামনে এইটার ভিতরে ব্র্যাকেটে নিতে চাই, এটার ভিতরে ব্র্যাকেট নিতে চাইলে লসাগু, টোটাল লসাগু 27 হলে এটা কিন্তু 9n হয়ে যাবে, কারণ 3 দিয়ে 27কে ভাগ করলে। তোমরা ইচ্ছে করলে কেউ অ্যান্সার এভাবেও লিখলেও তাও হবে, সেটা আমি একটু দেখাই দেই। যদি টোটাল 10/27টা কমন নিতে চাও, টোটাল 10/27 তার কমন নিব, তাহলে কিভাবে লিখবো? তাহলে এইভাবে লিখবো, তাহলে এখানে হবে 10n-1 -9n। ঠিক আছে, আসলে তোমরা জিনিসটা বুঝতে পারছো, কারণ 27 যদি লসাগু হলে এইটা যা আছে সেটাই থাকবে। আর এইটাকে 3 দিয়ে 27কে ভাগ করলে কত হয়? 3 দিয়ে 27কে ভাগ করলে আমার হয় কি, হচ্ছে 9। 3 দিয়ে 27কে ভাগ করলে আমার যেহেতু হয় হচ্ছে 9, আর 9 দিয়ে n কে গুণ করে 9n হয়। এভাবে লেখা যায়। আমার এভাবে লিখলে আবার এই যে 10 উপরে আবার 10 আছে, সেই 10টা ভেজাল করবে কিনা, 10টা মানে আবার ভেজাল করতেছে, তা 10 দরকার নেই, এভাবে লেখার দরকার নেই, এভাবেই থাক। তাহলে আবার 10 দ্বারা গুণ করে দিতে হবে উপরে, এটাই থাক। তো এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমরা উমো নম্বর একটা প্রশ্ন দেখে আসি। দেখেন, উমো নম্বর প্রশ্নটা অনেক সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে বলেছে উমো নম্বর প্রশ্নে যে এই যে আমার যে কোনো একটি বাক্সের ভগ্নাংশ, কে আবৃত দশমিকে রূপান্তর করে, অতএব যে যেটা নিতে পারো, কেউ প্রথমটা নিতে পারো, কেউ দ্বিতীয়টা নিতে পারো, যেটাই নাও। আমরা জানি প্রত্যেকটাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 3/2/3 হবে। প্রত্যেকটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 2/3 হবে। যেহেতু বারবার বলতেছে স্যাররা যে ইউটিউব থেকে থেকে তোমরা মানে ফ্রেন্ডেরটা দেখে দেখে না লিখে নিজে করো, তো এক একজন একটা ভগ্নাংশ নিতেই পারো। তো যে কোনো একটি বাক্সের ভগ্নাংশ নিয়ে তারপরে তাকে আবৃত দশমিক ভগ্নাংশে করতে হবে। এই আবৃত দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে পৌনঃপুনিক, যা 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 জেনারেল ম্যাথের অধ্যায় 1-এ তোমরা শিখেছো অলরেডি। তো সেভাবে করে ওই যে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ পেয়েছি, তাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করতে বলছে। অতঃপর ধারাটির আংশিক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করতে বলছে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আবৃতকরণ 1 মার্ক, দ্বিতীয় কাজ হচ্ছে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ 2 মার্ক, তৃতীয় কাজ হচ্ছে সূত্র বিশ্লেষণ, অর্থাৎ আংশিক সমষ্টি আছে কিনা, অসীমতক সমষ্টি আছে কিনা, সেটা 3 মার্ক, আর সমষ্টি থাকলে সমষ্টি নির্ণয় করতে বলছে 4 মার্ক। তা আমরা চলে যাচ্ছি বোর্ডে। আপনারা নাম্বার শুরুতে একটা কথা বললে কি, আপনারা এখানে ইচ্ছে করে এই লাইন লিখতে পারেন, যে কোনো একটি বাক্সের ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে, এই লাইনটি হুবহু লিখে দিতে পারেন, গুণোত্তর ধারায় প্রকাশ করি বা প্রকাশ করা হলো। ঠিক আছে, এই পর্যন্ত প্রকাশ করি বা প্রকাশ করা হলো, এই পর্যন্ত আমরা কিন্তু এটা লিখে তারপরে অতঃপর ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করি, পুরোটা লিখে করি লিখে আপনারা কোলন চিহ্ন দিয়ে বা এভাবে যে আপনারা দেন এভাবে চিহ্ন দিয়ে শুরু করতে পারেন। এখানে যেহেতু যে কোনো বাক্স বলছে, আমি প্রথম বাক্সের ভগ্নাংশ দিয়েছি, আপনি যদি দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বাক্সের ভগ্নাংশ লেখেন, তাহলে ওইটা আবার কাটাকাটি করে মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে 2/3 বানিয়ে নেবেন। তো এখানে আমরা 2/3 নিলাম। এবার এখন দিয়ে এটাকে ভাগ করব কি, এই যে 2/3 হর হচ্ছে 3, 3 দ্বারা 2কে ভাগ করব। তো আমরা দেখি 2 ছোট, তাহলে 0 দিয়ে দশমিক দিতে হবে, 0 আনলাম, দশমিকের পরিবর্তে 0, দশমিকের পরিবর্তে 0, তারপরে 3 কয়বার যাবে, 6 বার যাবে, 318, 18 নামালে বিয়োগ করলে আমাদের হয় কত, বিয়োগ করলে আমাদের 2 হয়। তো আবার দশমিক পরিবর্তে 0 চলে আসে, আবার 318। অলরেডি তোমরা বুঝে গেছো যে এটা করতে করতে বুড়ো হয়ে গেলেও মিলবে না, আবার 0 নামবে, আবার 318, আবার 0, আবার 2 হবে, আবার 0 20 হয়ে যাবে, আবার 318। এভাবে তুমি করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ,
কিন্তু অঙ্ক মিলবে না, তাই ডট 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 দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ 0.6666 আসতেছে। তার মানে 2/3কে তুমি 0.66 লিখতে পারো। তাহলে এত এর সুতরাং লিখে এভাবে লিখতে পারো যে সুতরাং, নিচে লিখবে, আমি পাশে লিখে দিচ্ছি। সুতরাং 2/3 সমান 0.6666 ডট 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 ডট। আর একে যদি আবৃত দশমিক ভগ্নাংশে আমরা পরিণত করি তো সমান দিয়ে আমরা লিখতে পারি 0.6 উপরে পৌনঃপুনিক। ঠিক আছে, অথবা লিখতে পারো যে 3/2 এর আবৃত দশমিক ভগ্নাংশ সমান। অতএব দিয়ে লিখতে পারো 2/3 এর আবৃত দশমিক ভগ্নাংশ সমান 0.6 উপরে এটা পৌনঃপুনিক। তো আমরা এটা কিন্তু আবৃত পেলাম, অর্থাৎ 1 মার্কের কাজ কিন্তু আমাদের শেষ। কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলেন। তো এখন আমরা কিন্তু পৌনঃপুনিক বা আমরা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ পেয়ে গেলাম। তো এটা দিয়ে গুণোত্তর ধারা কিভাবে করব? তো এটা দিয়ে গুণোত্তর ধারা প্রকাশ করতে বলছে, তা আমি এখন দিয়ে এইটাকে লিখলাম, কোনটাকে, বা এখানে দিয়ে 0.6 এর উপরে পৌনঃপুনিক। তো এটা মানে কি? এটা মানে তো আমরা একটুকে এই যে 0.6666 যতগুলো মনে চায় লিখতে পারেন। এবার ডট 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 ডট। ঠিক আছে, এরপরে এটাকে ধারা কিভাবে প্রকাশ করব? ধরেন 0.6 প্রথমটা লিখলেন প্লাস, তাহলে প্রথমটা লেখা শেষ, তাহলে পরেরটা লিখবেন কি হবে? 0.06, অর্থাৎ 2টা 6 লেখা শেষ। তারপরটা কিভাবে লিখবেন? 2টা 6 লেখা শেষ, দুইটা শূন্য, তারপর 6। তারপরেরটা কিভাবে লিখবেন? 3টে লেখা শেষ, তাহলে 0.3টে শূন্য, তারপর 6। এভাবে কিন্তু আপনি লিখতে পারেন। এটা হচ্ছে একটা অসীম ধারা, এইভাবে অসীম ধারায় প্রকাশ করা যায়। তো আমি এখানে চারটাই লিখতে পারতাম, বা চলে আরও লিখতে পারেন যে 0. এখানে 4টা, তাহলে 4টা 0 আগে লেখে, 4টা 0 লেখে তারপরে 6। ঠিক আছে, মানে আমি ডট ডট, তাহলে এখানে ডট ডট হবে না, মানে ডট ডট আমার পরে লিখতে হবে, যে আমি আরও একটা লিখছি। ঠিক আছে, তো এরপরে প্লাস দিয়ে আমি ডট ডট দিব। এই পর্যন্ত করলাম, তারপর আমরা প্লাস দিয়ে ডট 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 প্লাস 2বার দিছি, এখানে প্লাস দিছি অলরেডি। এরপরে এখানে প্লাস দিয়ে ডট 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 ডট, অর্থাৎ এটাকে অসংখ্য লেখা যাবে। এই হচ্ছে আমার গুণোত্তর ধারায় প্রকাশ করতে বলছে। এটা একটা গুণোত্তর ধারা। তো আমরা এভাবে নিচে লিখে দিতে পারি যা একটি গুণোত্তর ধারা। যেহেতু এটা গুণোত্তর ধারা, এর জন্য আমরা এখানে লিখে দেব যা একটি গুণোত্তর ধারা। আমরা এখন এর অসীমতক সমষ্টি আছে কিনা এটা দেখব, আর যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখব এখানে ধারাটির প্রথম পদ, বা অসীম গুণোত্তর ধারার প্রথম পদও তোমরা লিখতে পারো, যে অসীম গুণোত্তর ধারার প্রথম পদ। তো ধারাটি প্রথম পদ এ সমান হচ্ছে কত? 0.6। ওকে, তাই প্রথম পদ পেলাম। এরপরে সাধারণ অনুপাত, আমি সাধারণ সংক্ষেপে লিখছি, আপনারা পুরোটাই লেখেন। সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 0.6। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ভাগ করলে কত আসে? ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারেন, অথবা দশমিক উঠিয়ে করতে পারেন, ভগ্নাংশ ভাবে কাটাকাটি করে। তো আমরা ভাগ ক্যালকুলেটর দিয়ে করলাম 0.1, আর 0.1 এর মান কিন্তু 1 থেকে ছোট। 0.1 এর মান 1 থেকে ছোট। তো আমরা জানি অসীমতক সমষ্টি থাকবে যদি এই যে আর এর মান মডুলাস আর এর মান 1 থেকে ছোট হয়, অর্থাৎ হচ্ছে আর এর মান -1 থেকে বড় ও +1 থেকে ছোট। তাহলে লিখব যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস আর লেস দেন 1 হয়। অর্থাৎ ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি, অর্থাৎ এই আর এর মান তোমার হচ্ছে -1 থেকে বড় ও +1 থেকে ছোট হয়, তাহলে এত হয়। এটা কিন্তু আমরা যেহেতু লিখে দিলাম, বা লিখে দিই, আমরা জানি দিয়ে লিখতে পারো। তাই এখানে আর এর মান হচ্ছে 0.1, যা -1 থেকেও ছোট, +1 থেকেও +1 থেকে ছোট ও -1 থেকে বড়। তার মানে ধারাটির অসীমতক সমষ্টি আছে। তাহলে এখানে আর সমান কত? এখানে আর সমান 0.1।
সুতরাং যা -1 থেকে বড় 0.1 ও +1 থেকে ছোট, একটু বানাই লিখে দিলাম আপনাদের যাতে একটু ভিন্ন মনে হয়। ঠিক আছে, তাহলে ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। অসীমতক, ধারাটির অসীমতক সমষ্টি কিন্তু অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান বা আছে, যেটা লেখেন এক একজন একটা কথা লিখে দিবেন। তাহলে এখন অসীমতক সমষ্টি সূত্র লিখে অসীমতক সমষ্টি করে ফেলবো a/1 - r। আপনারা সবাই জানেন অসীমতক সমষ্টি সূত্র, অসীমতক সমষ্টি করে ফেলবেন। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি S ইনফিনিটি সমান, যেহেতু অসীমতক সমষ্টি তাই ইনফিনিটি, আর যদি n তম পদ সমষ্টি থাকতো তাহলে Sn, তাহলে S ইনফিনিটি সমান a/1 - r। a/1 - r এর মান ছিল 0.6, 1 মাইনাস r এর মান হচ্ছে 0.1, তারপরে এটা বিয়োগ করলে আসবে 0.9। তাহলে আমার এরকম আসবে যে 0.6/0.9। একে আমি ভগ্নাংশে প্রকাশ করব, তার দশমিক উঠাই দিব, কারণ 6 গুণ আমার কত আসে 10, কারণ দশমিক পরিবর্তে 1, দশমিক পর যে কটা সংখ্যা সে কটা শূন্য, নিচখানে 9 গুণ 10, 10 10 কাটা যায়, তারপরে 6 আর 3, এটা 3 দিয়ে কাটা যায়, 2 আর 3 হবে। তোমরা নিচে নিচে করবো, আমি পাশাপাশি করে দিলাম, 2 আর 3 হবে, তাহলে উপরে হবে 2, নিচে হবে 3, অর্থাৎ ওই যে আমি কিন্তু পেয়ে গেলাম আংশে ওই যে আমরা এইটাকে এই যে আমার ধারাটা কিন্তু আবার ওই ভগ্নাংশই হয়ে গেল, আংশিক সমষ্টিটা কিন্তু ওই ভগ্নাংশই হয়ে যাবে। আমরা এই হচ্ছে, আমাকে প্রথমে বলছে যে গুণোত্তর ধারায় প্রকাশ, তারপরে বলছে এটা আংশিক ভগ্নাংশ সমষ্টি করে যদি থাকে, সমষ্টি করে আবার ওই ভগ্নাংশে কিন্তু ফিরে আসবে। অর্থাৎ আমাদের বইয়ে তোমরা বই দেখলেই বুঝতে পারবে যে তোমরা কিন্তু অলরেডি এরকম ছিল যে এরকম অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে এই গুণোত্তর ধারার আমি কাটাকাটিটা আরো একটু স্পষ্ট করে সুন্দর করে দশমিকের পরিবর্তে 1 একটা সংখ্যা একটা শূন্য, উপরে দশমিকের পরিবর্তে নিচে 1 একটা শূন্য দিয়ে করে ফেললাম। এরপর আমরা কি করব, এই টোটালটাকে ছোট করে দেখাচ্ছি পুরোটা। তো পুরোটাকে আমি ছোট করে দেখালাম, দেখেন সবাই বুঝেন কিনা। যারা পার্ট 1 করেননি তারা পার্ট 1 করে ফেলবেন, তারপর পার্ট 2। আমার মেইন টার্গেট হচ্ছে বোঝানো, হুবহু দেখে দেখে না করে নিজের মতো বুঝে করবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, মন চাইলে সাবস্ক্রাইব করবেন, না মন চাইলে দরকার নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।